দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। আজকে রাজনীতি নিয়েই কথা বলবো। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রাজনীতিতে আসলে কিছুই ঘটছে না। রাজনীতি মোটামুটি শান্ত, নিরুদ্রব। হামের যে সংকট আমরা দেখতে পাচ্ছি, শিশু মারা যাচ্ছে, সেই সংকটটি যদি বাদ দিই, তারা আসলে রাজনীতিতে তেমন কোনো উত্থান পতন আমাদের চোখে পড়ছে না। আসলে কি রাজনীতিতে আর একদম যেরকম আমরা দেখছি সেরকমই, নাকি ভেতরে ভেতরে অনেক কিছু ঘটছে? আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, কারণ খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন রাজনীতিবিদ, লেখক, কলামিস্ট গোলাম মাওলা রনি, এবং আছেন রাজনীতিবিদ ও রাজনীতি বিশ্লেষক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা যাব গোলাম মাওলা রনি, যেটি দিয়ে শুরু করলাম আসলে শুরুটা, যে রাজনীতি আসলে মনে হচ্ছে বেশ শান্ত, তেমন কিছু হচ্ছে না। কিছু কিছু নেতা, যারা বিভিন্ন দলের নেতারা আছে, তারা বক্তৃতা হচ্ছে, গরম বক্তৃতা দিচ্ছে, কিন্তু রাজনীতিতে আসলে তেমন কোনো ঘটনা আমরা দেখছি না। আসলে কি রাজনীতি যেমন দেখা যাচ্ছে শান্ত, তেমন কিছু ঘটছে না, বেশ বেশ ভালো চলছে, এমন কিছু না ভেতর কিছু আছে? আমাদের দেশে হয় কি, প্রকৃতিটা একটা উল্টো প্রকৃতি। কালবৈশাখী ঝড় যখন হবে, হুট করে দেখা যাচ্ছে একটা ঠান্ডা বাতাস আসে, একেবারে সব কিছু নীরব। অল অন এ সাডেন উইদিন 10 মিনিট 12 মিনিটের মধ্যে আকাশ মেঘলা হয়ে যায়, আর কোথা থেকে যেন কালবৈশাখী চলে আসে। বর্ষার ক্ষেত্রেও তদ্রূপ। এমন যখন প্রবল বর্ষা আসে, বর্ষার আগে কেমন যেন মনে হয় যে বছর আর বৃষ্টিই হবে না, কিন্তু এরপর বর্ষা এসে পুরো দেশ ভাসিয়ে নিয়ে যায়। ফলে এই সময়টাতে আমাদের যে রাজনীতির যে নীরবতা, সেই নীরবতার মধ্যে আপনি গিয়ে দেখুন কতগুলো ঘটনা ঘটছে। ডাকসু ভিপি সাদেক কায়ুম, তার একটা গ্র্যান্ড বিয়ে হলো। এটা বিয়ে নয়, এটা মনে হলো একটা রাজনীতির একটা জামাতের মহড়া হলো, পুনর্মিলন হলো। সেখানে এনসিপি থেকে শুরু করে তাদের যত পছন্দ মানুষ আসে, তারা অনেক দিন ধরে হয়তো এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করছিল, যে এরকম একসাথে বসে পোলাও খাবে, কুরমা খাবে, রোস্ট খাবে, তারপর শেষে মনের আনন্দে কিছু কথাবার্তা বলবে। ঠিক এমনি একটা মহড়া কিন্তু হয়ে গেল, এবং তারা দেখালো যে এরকম একটা বিয়েতে, ডাকসু ভিপির বিয়ে, সে কত জনপ্রিয়। সেখানে যদি বিএনপির একটা সবচেয়ে বড় মন্ত্রী, তাকেও বিয়ে করানো হয়, তাহলে হয়তো এইরকম লোক সমাবেশ হবে না, এরকম একটা দেখানোর চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গেল। 2 নম্বর হলো যে এই সময়টাতে আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য তিনি মারা গেলেন, এবং তার জানাজাকে কেন্দ্র করে নজিরবিহীন ঘটনা ঘটল। অস্বাভাবিক মানুষ হলো, এবং সেই সময়টাতে এই একটা সৌক্যবহ পরিবেশে তারা তাদের ক্ষোভ, তারা যে কতটা বিক্ষুব্ধ, যেটা বাংলাদেশে কখনো কোনো মৃত্যুর মিছিলে আজ পর্যন্ত আমার জিন্দেগিতে কখন আমরা দেখি নাই। সেখানে রাজনৈতিক আলাপ হয়েছে, স্লোগান হয়েছে, সেখানে বিদ্রোহ হয়েছে, বিপ্লব হয়েছে, কিন্তু ওখানে লাশকে কেন্দ্র করে মৃত্যুর মিছিলে তারা তাদের যে ক্ষোভ তারা ঝেড়ে ফেলে দিয়েছে। ওখানে জয় বাংলা বলেছে, আমরা তোমাকে ভুলিনি, তোমার যে মৃত্যু হলো, এই মৃত্যুর প্রতিশোধ আমরা নেব। যে অন্যায়ভাবে তারা যে এই ইন্টারন্যাশনালি দেখবেন, ইউ আর সো কনসাস। এই যে বাংলাদেশে যে একটা আমেরিকান মানে যাকে বলা হয়, এখানে এই মুহূর্তে কি হচ্ছে, বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসছে দিল্লির দস্তখত নিয়ে, গ্রিন সিগন্যাল নিয়ে। বলা হচ্ছে বিএনপি জামাত একসাথে, মামু এবং আমি এবং মামুদের একটা সমঝোতা হয়েছে আমেরিকার মধ্যস্থতা। এই কথাগুলো সত্য মিথ্যা আমরা কিছু জানি, কিন্তু এগুলো তো হচ্ছে কথা। এর প্রেক্ষিতে মানুষের রাগ কোন পর্যায়ে। নারায়ণগঞ্জের বিরাট একটা সাদা ধবধবে মহিষ, সেটার নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। একেবারে চুল ঠুল যেভাবে ট্রাম্পের আশ্রয়, কোথা থেকে এটাকে খুঁজে বের করেছে। ইউ সি দ্য ট্যালেন্টস অফ বেঙ্গল। শুধু তো এখানে, এরপর তারা নেতানিয়াহুকে খুঁজে বের করেছে, সেটা আরেকটা মহিষের নাম দিয়েছে নেতানিয়াহু। ভালো কথা, আমি তো মনে করছিলাম এই পর্যন্তই থাকবে। আজকেই আপনার অনুষ্ঠানে আসার আগে দেখি তারা নরেন্দ্র মোদীকে খুঁজে বের করছে। একেবারে হুবহু, চোখ দুটো, দাড়ি ঠাড়ি সমস্ত কিছু দেখলে আপনার কাছে মনে হবে যে ওই চেহারার মধ্যে এই ছবিগুলো ভাসছে। এই হলো বাংলাদেশের মানুষের ফ্যান্টাসি। যখন তারা রাগ দেখাতে পারে না, তখন সে স্টপ হয়ে যায়। এই দেশে সে কালীকে পুজো করে, আমাদের দেশে এই দেশে সে তার বিদ্রোহ মানে বোঝানোর জন্য নারীকে 10টা হাতে সে দুর্গা বানিয়ে ফেলে। এই যে দুর্গা পুজো যে করে, এটা কিন্তু বাংলার পুজো, এটা কিন্তু মানে দক্ষিণ ভারতে এটা হয় না। ফলে এই যে এখন যে চুপচাপ যাচ্ছে, চুপচাপ যাওয়ার মধ্যে আপনি চিন্তা করেন, আজকে প্রথম আলোর কিছুক্ষণ আগে দেখে আসলাম যে টিসিবির একটা ট্রাককে কেন্দ্র করে যে হৃদয় বিদারক দৃশ্য চলে যাচ্ছে। এক ভদ্র মহিলা, সে এটা পাওয়ার পর সে প্রচুর কাঁদলো। এটা দুর্ভিক্ষের আলামত।
আপনি ব্যাংকগুলোতে কোনো টাকা নেই, অথচ 20,000 কোটি টাকা পড়ে আছে, ছবিতে বঙ্গবন্ধুর ছবি ছাপানো আছে। এখন সরকার সিদ্ধান্ত নিতে পারছে না, মানে যারা দালাল তারা কি বঙ্গবন্ধুর ছবি সম্বলিত এগুলো ছাপাবে, নোট ছাড়বে ঈদের আগে, নাকি বাজারে টাকার ক্রাইসিস যাবে? এই সংকট অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই ছিল। হ্যাঁ, তো এখন নগদ টাকা, অর্থাৎ তুমি ছাপাতেও পারছো না, টাকার জন্য কারণ কি হচ্ছে, ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে। আচ্ছা, এই কুরবানির বাজারে এই সময়টাতে বাজারে আপনি গিয়ে দেখেন যা কখনো হয়নি, বিভিন্ন গ্রামাঞ্চলে চকলেটের দোকানে লেখা আছে মূল্যহীন, নকল টাকার উপরে মূল্যহীন সিল দিয়ে সেই টাকা বিক্রি করতেছে পোলাপানের খেলাধুলার জন্য। এটা যে কত বড় একটা ব্যাড সিগন্যাল। 500 টাকা 1000 টাকার নোট, নকল নোট ছাপাইছে, যেগুলো বাতিল, তারা জানছে যে এখন আর পারবে না, ওইগুলোর উপর মূল্যহীন লিখে এগুলোকে এখন চকলেটের দোকানে বা যে গ্রামের যে ফুটপাথের দোকানে বিক্রি করছে। বলছে কেন, এগুলো যে ছোটো ছোটো বাচ্চাদেরকে এই টাকাগুলো দেওয়ার জন্য। অন্যদিকে আজকে দেখলাম যে এই যে সরকার 9 লক্ষ কোটি টাকার যে বাজেট করবে, সেই বাজেটে মানে যেই জায়গাগুলোতে তারা কর যাচ্ছে, মোটরসাইকেল, ব্যাটারি রিক্সা। আচ্ছা, এমনি ব্যাটারি রিক্সায় যন্ত্রণায় বাঁচতেছি না, এরপরে সেই ব্যাটারি রিক্সা গ্রামে বাংলায় যদি এখন এটাকে করের আওতায় নেওয়া হয়, এই ব্যাটারি রিক্সায় যে বিদ্যুৎ খেয়ে ফেলবে, সেই বিদ্যুতে আপনি এটা চালাতেই পারবো না। ফলে যে কাজগুলো হচ্ছে না, একটার সঙ্গে আর একটা এমনভাবে কন্ট্রাডিকশন হবে যে আগামী 3টা মাস, আপনি মে যাচ্ছে, জুন, জুলাই, আগস্ট, এই 3টা মাস এই সরকারের জন্য একটা শনির দশা, অশনির সংকেত। পরবর্তী পার্টে আমার মানে পাপিয়ে বলুক, তারপরে আমি বলবো কেন এই 3 মাস সরকারের জন্য অশনির সংকেত। এই বিষয়ে ইন ডিটেলস বলবো পরবর্তী পার্টে। ঠিক আছে, কেন শুনবো। আমি একটু পাপি আপনাদের কাছে শুনতে চাইবো যে এই আপনি যেটা বলছিলেন যে এই চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যে জানাজা, দ্বিতীয় জানাজা, লোক সমাগম কথা, এই নিয়ে আজকে অনেক আলোচনা হচ্ছে। সেই জানাজা উপলক্ষে আওয়ামী লীগ নেতা কর্মীদের একসাথে হওয়া, সেখানে আবার সিটি কর্পোরেশনের মেয়রও গিয়েছিলেন, তিনি যে কথা বলেছেন, এবং সেখানে স্লোগান দেওয়া, মিছিল দেওয়া, সব কিছু মিলে এটি আসলে কি ধরনের একটা সিগন্যাল দিচ্ছে? আপনারা এটি নিয়ে আশঙ্কিত বা? আচ্ছা, তার আগে আমি একটু হাম নিয়ে বলতে জি, জি, চাই please। যে আমাদেরও তো বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চারা বড় হয়েছে, বিয়ে শাদী হয়েছে। আসলে বাংলাদেশে হামে এত মৃত্যু ঘটে, এটা আমি শিশু অবস্থা থেকে, আমার যখন বুদ্ধি হয়েছে তখন থেকে এই প্রথম আমি দেখলাম যে হামে এত শিশুর মৃত্যু হয়। এখন এটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের অভিশপ্ত জীবনের একটা অভিশপ্ত ফল চাপায় দিয়ে গেল বাংলাদেশের। যে শিশুটি বড় হলে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হতে পারত এবং তার নিজের আলোয় মহিমান্বিত করতে পারত রাষ্ট্রকে, শিশু অবস্থায় অকাল মৃত্যুর কোলে ঢেলে ফেলল। এই জন্য আমি তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টার প্রতি এবং তাদের এই গাফিলতি, এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার আগে যে গলা ভরা বুলি আর যে দেশপ্রেম, আর এটা করা উচিত, ওটা করা উচিত, যে সবক প্রদান করলো, এই সবকের অনুসমান কোনো প্রতিফলন তারা যে 1.5 বছর থেকে গেল, এটার ভিতরে আমি ভাই নাগরিক হিসেবে খুঁজে পাইনি। আপনি সাংবাদিক হিসেবে খুঁজে পেয়েছেন কিনা, আমার বন্ধু গোলাম মাওলা রনি লেখক হিসেবে খুঁজে পেয়েছে কিনা, রাজনৈতিক বিশ্লেষক সেই হিসেবে উনি খুঁজে পেয়েছেন কিনা আমি বলতে পারবো না। এটা কি আপনার মনে হয় যে বিচারযোগ্য অপরাধ? এটা অবশ্যই বিচারযোগ্য অপরাধ। কারণ একটা মানুষকে জেলখানা যদি আপনি স্লো পয়জনিং করে মারেন, এটাও যেমন চিকিৎসার থেকে জায়গা মতো চিকিৎসা নিতে না দেওয়া, এইটা যেমন একটা গুরুতর অপরাধ এবং ক্রিমিনাল অফেন্স। ঠিক উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টার তার দায়িত্ব কি সে বোঝে না? শুধু গ্রামীণ ব্যাংকের একজন ডাইরেক্টর এই গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠিত করার জন্য একজন কম শিক্ষিত মহিলাকে নিয়ে এসে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে নিয়ে এসে স্বাস্থ্য উপদেষ্টা বানাই দিল। তো এইটা যে মানে একবারে ওই গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিত্বে থাকতে হবে, উনি নিজে থেকে শান্তি পাননি, উনি ধরে নিয়ে আসলেন আরেকজন পরিচালককে। এই যে কুমনোবৃত্তি এবং দলীয়করণ বলেন, আত্মীকরণ বলেন, নিজস্ব পছন্দের যে একটা নিকৃষ্ট নমুনা উনি উপস্থাপন করলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভাব, গাম্ভীর্য, ঐতিহ্য, যেটার জন্য আমরা আন্দোলন করলাম একটা নিরপেক্ষ সরকারের জন্য, টোটালটাই একবারে মাঠে মেরে দিয়ে গেছে ডক্টর ইউনূস এবং তার হচ্ছে উপদেষ্টাবৃন্দ। আচ্ছা, সবাই নূরজাহান বেগমকে দোষারোপ করছে। আমার একটা জানার বিষয়, সাইদুর রহমান তো ছিলেন, উনি তো পিজি হাসপাতালের ভিসি ছিলেন, ডাক্তার মানুষ, উনি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখছিলেন। কিন্তু এই যে যখন এইটা বাতিল হয়,
এই যে আমি কদিন আগে রিপোর্ট দেখলাম, যখন এই এই টিকার কেনার ইটা বাতিল হয় তখন কিন্তু তিনি ওই সভাটা তিনি চেয়ার করেছেন। দেখেন, সভাটা কেন উনি চেয়ার করছেন? তার মানে কি স্বাস্থ্য উপদেষ্টা অযোগ্য, অথর্ব, বিষয়গুলো বোঝেই না, আউট অফ নলেজ, আউট অফ মাইন্ড। দেন তখন একটা স্থলাভিত্তিক হিসেবে আরেকজনকে দেওয়া হয়েছে। এবং সে তো কোনো বিদেশি টিমদের সাথে কথাবার্তা কোনো কিছুই, মহিলারা আমি তো কিছুই খুঁজে পাইনি এই এ যাবৎকালে। ওই যে দেখেন না, শ্রমিক নেত্রী ছিল আওয়ামী লীগের মুন্নুজান সুফিয়ান, শ্রমিক নেত্রী হিসেবে উনি অনেক হচ্ছে নামি দামি, কিন্তু ওনাকে মন্ত্রণালয় যখন দিল তখন আলটিমেটলি খুলনার সব কলগুলো তো বন্ধই হয়ে গেল। হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা। এখন স্বাস্থ্য উপদেষ্টার ডাক্তার হতে হবে নট নেসেসারি, কিন্তু কিছু জ্ঞান গরিমা তো থাকা দরকার। তো এখানে শুধু গ্রামীণ ব্যাংকের দেখেন, অনেক এনজিওতে আমি দেখছি যে বাচ্চাদের হাম টিকা, এটা সেটা, পোলিও, ভিটামিন ই ডি এগুলো খাওয়ায়, কিন্তু অনেক এনজিও তাদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আছে। কিন্তু তো ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে সুদ ছাড়া কোনো কর্মশালা আছে বলে কিন্তু আমার মনে নাই। শুধু সুদ, ইন্টারেস্ট ছাড়া কোনো কিছু নাই। এটা একবারে রাষ্ট্র সর্বোচ্চ জায়গা থেকে এটা উনি প্রমাণ করলো। এবং নাগরিক হিসেবে, একটা মায়ের মানে বাচ্চার মা হিসেবে আমি তীব্র ভাষায় এটা মনে করি এটা ক্ষমার অযোগ্য অপরাধ, এবং এইটা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টার হওয়া উচিত। কিন্তু হবে কি আপনার মনে হয় বর্তমান যে রাজনৈতিক বাংলাদেশে পরিস্থিতি? আপনি কি বিচার করবেন ভাই? বিচার করতে গেলে তো বিচার, আপনি ধরেন এই জুলাই আগস্টের অভ্যুত্থানই বলেন, অপরাধ তো ছিল। 15 বছর কি কোনো অপরাধ ছিল না? গুম খুন অপহরণ তো হয়েছে, গুলিবিদ্ধ তো হয়েছে, চোখ তো অনেক মেয়ে নষ্ট হয়েছে 15 বছর। অনেককে আমরা ফেরত পাইনি, আমাদেরগুলো জামাতগুলো ফেরত পেয়েছে। জামাতের কি মূলে আটকা ছিল আর কি মূলে ফেরত পেলো এটা তো আমরা বলতে পারবো না। এখন ধরেন যে আমি নিজেও অনেক নির্যাতিত হয়েছি, তো এখন এগুলো তো ছিল। এখন তারপরে ধরেন যে অপরাধগুলো করেছে সেই অপরাধের বিচারটা কি কেউ মানছে? পলিটিক্যাল বিচার ধরে নিচ্ছে। অপরাধের বিচার হিসেবে তো তাদের দল, তাদের সংগঠন, তাদের নেতাকর্মী, তাদের অনুসারী বহির্বিশ্বে যারা আছে তারা কি মনে করছে যেটা কোনো অপরাধ করে গেছে রাষ্ট্রে? মনে কিন্তু করছে না। তাহলে আপনার মানসিক অনুশোচনা যদি না থাকে, আর অনুশোচনা থাকলে হয় কি জানেন, অপরাধ প্রবণতাটা কমে যায়। তো অপরাধ প্রবণতা তো কমছে না। আর দেশের আপনি ডক্টর মোশাররফ সাহেব যেটা বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ 1/11 জেলেও ছিল, তো আমার হাজব্যান্ডও ছিল 1/11। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সবাই তো একসাথে জেলে ছিল। জেলের অনেক স্মৃতিটিতি ছিল। তো ভদ্রলোক এমনি মানুষ হিসেবে ভালো। এয়ারপোর্টে যতবার দেখা হয়েছে, চিটাগং এয়ারপোর্টে কোনো কাজে আমি হয়তো গেছি, পলিটিক্যাল কাজ, তো দেখা হলেই একবারে ডেকে নিয়ে কথাবার্তা সুন্দর করে উনি বলতেন। এখন আওয়ামী লীগের অপরাধ এবং এমপি পাতানো ভোট, নিশিরাত যে ছিল, যারা এমপিরা, তারা তাদের অপরাধ ঠিক আছে, কিন্তু সাধারণ যে আওয়ামী লীগ সমর্থকদের তো আর অপরাধ নেই। তারা তো শেখ হাসিনা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেনি। আমি পাপিয়া, আমি কি একবারে সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি, ক্ষমতা আবার আছে? গোলাম মাওলা রনি যখন এমপি ছিল, সে কি একবারে সর্বোচ্চ পর্যন্ত নিয়ন্ত্রণ করার ক্ষমতা সে রাখছে? দেখেন, আমাদের দল এমন একটা জিনিস, বাংলাদেশের দলগুলি, যে আন্দোলনের সময় একটা শ্রেণী লাগে, ক্ষমতা আসার সময় আর এক শ্রেণী প্রমোট হয়। যার আন্দোলন যারা করে তখন তারা অনেক পিছনে চলে যায়, এরা কোনোদিনই কিন্তু মূল্যায়িত হয় না। আমি 80-র দশকে দেখলাম, আমি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি এইরকম হচ্ছে ব্যাপার। তো এখন হয় কি, যে সব কথার শেষ কথা হচ্ছে দেশের ভালো চাওয়া এবং দেশের ভালো হওয়া। এটার জন্য যতটুকু ভূমিকা এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা রাখতে চাই এবং রাখবো। একজন দর্শক ফোনটা করেছেন, নিয়ে আসছি। হ্যালো হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমার নাম আলমগীর হোসেন। জি আলমগীর সাহেব বলেন। আমি পাপিয়ার কাছে প্রশ্ন করতে চাই, জি ডক্টর ইউনূস যে টিকা না দিয়ে, ইউনিসেফের সংকেত পাওয়ার পরেও টিকা দিল না, এতগুলো শিশু মারা গেল, বিএনপি সরকার তাকে কেন অ্যারেস্ট করে না? জি ধন্যবাদ। আর যদি অ্যারেস্ট না করে, বিএনপি সরকারের দায় একদিন নিতে হবে। জি ধন্যবাদ। কেন এখানে হচ্ছে কি ভাই, আমি দলের সাথে জড়িত, বিএনপির সরকারের সাথে আমি জড়িত না। তো দল আর সরকার দুটো কিন্তু ভিন্ন জিনিস। জি আমি তো নিজেই বিচার দাবি করছি দল হওয়ার পরও, এটা তো আমার নিরপেক্ষ একটা জায়গা এবং আমার মা হিসেবে একটা মাতৃত্বের ডাক, এটা আপনাকে সমর্থন দিতে হবে। আর বিচারটা তো অবশ্যই সময়ের দাবি। গোলাম মাওলা রনি, এই বিষয়ে কথা বলবেন নাকি? যে আপনি বলছিলেন যে আগামী 3টা মাস খুবই গুরুত্বপূর্ণ, কেন? দুটো বিষয়ে কথা বলবো। প্রথম বিষয়ে হাম নিয়ে যেহেতু কথা হচ্ছে, এটা আবেগের জায়গা।
আপনি বললেন যে বিচার হবে কিনা। আমাদের দেশে মানুষ যেটার বিচার করতে পেরেছে, এই বিচারটা সুন্দর হয়েছে এবং লঘু শাস্তি। কিন্তু যেটা মানুষ বিচার করেনি সেটা আল্লাহ বিচার করে দিয়েছে, এবং আল্লাহর বিচার এত নির্মম, নিষ্ঠুর, দৃষ্টান্তমূলক, যেটা এই জমিনে আমাদের সবার জন্য শিক্ষা। 1971 থেকে আজ অবধি এই বাংলায় মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপর জুলুম করেছে, প্রতারণা করেছে, ভণ্ডামি করেছে, চরিত্রহীন, কিন্তু দাড়ি টুপি নিয়ে সামনে এসে আপনাকে হুজুর সেজে বসে আছে, এরকম একটা সিঙ্গেল লোক এই পৃথিবীতে জীবিত অবস্থায় লাঞ্ছিত, অপমানিত না হয়ে কবরে যেতে পারেনি। কি পলিটিক্স বলেন, কি অর্থনীতি বলেন, কি সমাজ ব্যবস্থা বলেন, তছনছ হয়ে গেছে। ফলে হয় কি, প্রকৃতি একটা জিনিস আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজটা করেছেন, আমাদের 18 কোটি মানুষের বিশ্বাস করেন, এত বিশ্বাস, এত ভালোবাসা, এত সমর্থন, এটা বঙ্গবন্ধুও পান নাই। মানে শুনতে খুব খারাপ লাগে, কিন্তু মূল ব্যাপার হলো 7.5 কোটি বাঙালির মধ্যে মুসলিম লীগ করে স্বাধীনতা বিরোধী লোকের সংখ্যা কম করে হলেও 2 কোটি ছিল। এই 2 কোটি লোক তো বঙ্গবন্ধুকে পছন্দ করেনি। কিন্তু এইবার যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন, আওয়ামী লীগের হাইয়েস্ট 10 থেকে 15 লক্ষ লোক ছাড়া, মানে যারা খুব ডেডিকেটেড, আওয়ামী লীগের সাধারণ, ধরেন আওয়ামী লীগের লোক যদি 5 কোটি আওয়ামী লীগের হয়, এই 10 থেকে 15 লাখ ছাড়া সবাই কিন্তু ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিল। বিএনপির লোক মেনে নিয়েছিল, জামাতের লোক তো তাদেরকে মাথায় করে রাখছিল। এত মানুষের বিশ্বাস, ভালোবাসা নিয়ে সে সুদের কথা চিন্তা করছে, সে গ্রামীণ ফোনের কথা চিন্তা করছে, এটা কবিরা গুনাহ। সে এই সময়টাতে এত দুনিয়ার বিভিন্ন জায়গাতে গেছে, একবার মক্কা শরীফের কথা তার মনে পড়ে নাই, মদিনা শরীফের কথা মনে পড়ে নাই। সে এই বয়সে সে একবার মরণের কথা চিন্তা করে নাই, টাস টাস করে মিথ্যা কথা বলে গেছে, একটার পর একটা অপতথ্য ছড়াই গেছে। সে এই বুড়া বয়সে সে নামাজ পড়তে গেছে, নামাজের দোয়া দরুদ কি পড়ছে জানি না, যেখানে সালাম দেওয়া দরকার, হ্যাঁ, যেখানে সালাম দেওয়া দরকার সেখানে সালাম দেয় না, যেখানে মাথা নোয়ানো দরকার উল্টে পুল্টে ঈদের মাস সব মানুষের সামনে একটা লজ্জা বলে আবার ব্যাক ব্যাক করে হাসতে থাকে সবার সামনে। তো এই যে মানুষ যে কাজগুলো করেছে, দেখেন, উনি সাক্ষাৎকার মানে শপথ নিলেন 8 তারিখে, আমি 10 তারিখে আগস্ট মাসে 2024 সনের 10 বা 12 তারিখে একটা টকশো করলাম বোধহয় 3য় মাত্রাতে। তা আমি বললাম যে এইটারে দেওয়া হবে না। এই কারণে, ধরুন সে একটা নির্যাতিত মজলুম, তার 2 পয়সার মূল্য ছিল না বাংলাদেশে। শেখ হাসিনা তাকে লিফটে একবার লিফট বন্ধ করে দিত, নিচে থেকে উপরে উঠাইতো, উপরে উঠাইতো। শেখ হাসিনার ভয়ে সে টু শব্দ করতে সাহস পায়নি। একটা যে করবে যে আমার মারতেছে, ওরে বাবা গো, আমি একটু ভয় পাইছি, এই কথাটা বললাম। তার ছোটো শিশু যেটা পায়, সে কখনো এত নির্যাতনের পরে একটা টু শব্দ করে না। যদি বলে যাই তোরে যে আমি মারতেছি, তুই যে কানলি, কার অনুমতি নিয়ে কান্নাকাটি করলি, এই জন্য সে টু শব্দ করে নাই। এবং শেষের দিকে যা আসার আগে সে যে প্যারিসে গেছিল, সে তো পালিয়ে গিয়েছিল, সে আসতো না। তো সে ওখানে বসে যদি শেখ হাসিনা থেকে যেত, সে কখনো বাংলাদেশে আসতো না। তো এমন একটা মানুষ যখন আল্লাহর এরকম একটা নিয়ামত পেলেন, আরবিতে একটা কথা আছে, আম্মা বিনিয়ামত রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে সেটা শুকরিয়া আদায় করো। এই বেটা এয়ারপোর্টে এসে সে প্রথম বলল যে আমি যা বলি সেই কথা সবাইকে শুনতে হবে, আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন, অতএব আমি যা বলবো সেটা শুনতে হবে। আরে হোয়াট ননসেন্স, তোমার কথা আমাদের শুনতে হবে কেন? এই যে তার যে মানসিকতা, অহমিকা বোধ, এটা আমি বললাম এই কারণে, ওই যে আপনি বললেন না যে এক ডাক্তার সাইদুর রহমান যিনি ছিলেন, আপনি গ্রামীণ ব্যাংকে যে সমস্ত কর্মকর্তা আছেন, আপনি তাদেরকে এখানে নিয়ে আসেন যারা ওনার সাথে কাজ করেছে। ওনার মতো ডিকটেটর, ওনার মতো এরকম জুলুমবাজ, ওনার মতো এরকম একরোখা মানুষ বাংলাদেশের দ্বিতীয় কোনো লোক নেই। এবং উনি কতটা মানি লাভার, কতটাই করে, যারা ওনার সাথে সরকারি অফিসে কর্মকর্তা আছেন তারা খুব ভালো করে বলতে পারেন। তো কাজী এই মানুষটি ওই যে যারে সে টিকার ব্যবসা দিতে চেয়েছে, ওই টিকার ব্যবসা তাকেই পেতে হবে। যদি সে না পায় তাহলে ওই টিকা না হবে না, সারা দুনিয়া মরে গেল তাতে কিছু আসে যায় না। ফলে এই জিনিসগুলো নিয়ে যদি বিএনপি সরকার এই মুহূর্তে, আমি আহ্বান জানাবো, তারা যদি একটা ভালো নিরপেক্ষ তদন্ত সংস্থা করতে পারে, লোক দেখানো নয়। বিকজ এতগুলো শিশু, প্রায় 500 শিশুর মৃত্যু, 50,000 এখন হাসপাতালে ভর্তি, এবং এটা যেভাবে দ্রুত বিস্তার লাভ করছে, এটা যদি রেস্টেনে না হয়, এই অভিশাপ কিন্তু বিএনপি সরকারের উপর পড়বে। কাজে এই জিনিসটি অন্তত আল্লাহর দিকে, আল্লাহর অস্তিত্বের দিকে তাকিয়ে, যে এই যে তারেক রহমান সাহেব, তারও তো দেশে আসার কথা না, সে তো, তার মা অসুস্থ, সে নিজে তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন যে আমার বাংলাদেশে ফেরত আসাটা আমার ইচ্ছার উপর না,
আল্লাহ তাকে দিয়েছে, আল্লাহ তাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে। কাজে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য এই যে অভিশাপ, এই যে শিশুদের উপর যেটা অভিশাপ, এরকম দৃষ্টান্তমূলক দুটো শাস্তি ব্যবস্থা সে যদি করে, সে আর তার আমেরিকাকে ভয় পাওয়ার দরকার নাই, তার ভারতকে ভয় পাওয়ার দরকার নাই। সে তার যেটা ন্যায্য যেটা মনে হচ্ছে সেটা যদি করে, তাহলে আল্লাহ যদি সাথে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প লাগে নাকি? জি, শুরু একজন ফোনে আছে, একটু নিয়ে নিই। হ্যালো। জি, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম রহমতুল্লাহ, আমি গাজীপুর থেকে বলছি। জি, রহমতুল্লাহ সাল্লাহ বলেন। আমি রনি ভাইকে সালাম দেব। রনি ভাইয়ের একজন ফ্রেন্ড হিসাবে আমি ছোটবেলা থেকে রনি ভাইয়ের টক শোটা দেখি এবং ওনার কথাগুলো আমার সবসময় ভালো লাগে। রনি ভাইকে যখন দলীয় ক্ষমতা অবস্থায় জেলে যেতে হয়েছে তখন আমরা খুব কষ্ট পেয়েছিলাম, তার জন্য আসলে আমরা কিছু করতে পারিনি, দুঃখিত। রনি ভাই, আপনার সাথে সরাসরি কথা বলতে পেরে খুবই আনন্দিত লাগতেছে। কখনো আপনার সাথে এভাবে টক শোর মাধ্যমে জি, কথা আপনার বলতে প্রশ্নটি পারিনি। বলেন, প্রশ্নটি করেন। ধন্যবাদ। আর আমার প্রশ্নটা হলো, পাপিয়া ম্যামকে একটি রাজনৈতিক দলকে অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করা, এটা উনি রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। আচ্ছা, এইখানে ব্যাপার হচ্ছে কি যে রাজনীতিবিদ হিসেবে অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করাটা তো রাজনীতির মানুষ হিসেবে এটা রাজনৈতিক চর্চা হয় না। অপরাধী যেই হোক অপরাধের বিচার করতে হবে। সেই ব্যাপারে হচ্ছে ওই ৭১ সালে মুক্তিযুদ্ধেরও যারা বিরোধিতার নাম করে বিভিন্ন ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ করছে, সেই বিচারও যেমন মানুষের নৈতিক মানে মৌলিক চাহিদা ছিল, ন্যায্য একটা দাবি ছিল, আবার ওই বিচারটাকেই এত বছর পর নিয়ে এসে সঠিক তথ্য উপাত্তর ভিতরে না দিয়ে রাষ্ট্রীয়ভাবে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে ত্রুটিপূর্ণ যে বিচার ব্যবস্থা, সেটাও কিন্তু তখন দেশের মানুষ গ্রহণ করেনি। তো এইখানে অধ্যাদেশের মাধ্যমে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা যায় না, এটা ঠিক আছে, আপনার সাথে আমি একমত। কিন্তু অপরাধীর বিচার হওয়া নিয়ে নিশ্চয়ই আপনিও আমার সাথে একমত হবেন যে আমিও যদি অপরাধ করি যাতে আমার বিচার হয়, বিনা অপরাধে বিচার যাতে না হয়। 15 বছর বিনা অপরাধে রনিও যেমন শাস্তি পেয়েছে, আমিও শাস্তি পেয়েছি। অনেকবার জেলে গেছি, অনেকবার মারড্যাং খাইছি, অনেকবার রিমান্ডে গেছি। দেশে গুম, খুন, অপহরণ, ভোটারবিহীন, নিশিরাত, এই যে সব নির্বাচন, সমঝোতা, এগুলি আসলে বাংলাদেশের গণতন্ত্রকে এমন খাদের কিনারে নিয়ে যে দাঁড়িয়েছে যে এখান থেকে উত্তরণের পথ খুবই দুরূহ, তবে উত্তরণ করতে হবে। উত্তর করতে হবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক প্রত্যাশা। আচ্ছা রনি ভাই, যদি মানে শুনতে যাচ্ছে যে কেন আপনি বলছেন যে আগামী 3 মাস খুবই গুরুত্বপূর্ণ রাজনীতির জন্য? প্রথমত প্রাকৃতিক কারণ, যেখান থেকে আপনার উত্থান হবে সেখান থেকে আপনার পতন হবে। আপনার এই যে আমরা যে কবরে লাশ রাখি, তখন আমরা কি বলি? এটা দোয়া পড়ি, মিনহা খালাক নাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাত নুখরা। হে মানুষ, তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, এই মাটির মধ্যে তোমাকে আবার পুঁতা হলো, আবার এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে। বাংলাদেশে যে সমস্ত মানুষ যে বিষয়গুলো থেকে যার যেখানে উত্থান হয়েছে তাইখানে তার পতন হয়েছে। কেন বারবার আগস্ট মাস আওয়ামী লীগের জন্য অভিশাপের বিষয়? কেন ডিসেম্বর মাস, মার্চ মাস জামাতের জন্য অভিশাপের বিষয়? এই জিনিসটা বুঝতে হবে। তো কাজেই আমাদের এই যে গত বছর যে জুন জুলাই আগস্ট এই 3টি মাস যা কিছু হয়েছে 2024 সনে, এটা পূর্ণতা পায়নি 2025 সনে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা 2025 সনের আগস্ট মাসই হয়েছে। পরে জাস্ট উনি ব্রিদিং মানে মারা গেছে, শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের হাতে পায়ে ধরে তার কাছে ক্ষমতা দিয়ে বাবা গো আমাকে বাঁচাও, এছাড়া হি হ্যাড নাথিং টু ডু। সিমিলারলি ওই বিপ্লবের যারা অংশীজন তারা কিন্তু বসে নাই, তারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, অর্গানাইজ হচ্ছে। বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনার 17 বছরের একটা রেজিমকে পরাজিত করার জন্য আমেরিকার প্ল্যান ছিল, পেন্টাগনের টাকা ছিল, এবং কত টাকা ছিল, কত $1 মিলিয়ন ছিল, সেটা ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে এত টাকা আমি দিয়েছি সেখানে। এখানে ভারতের একটা প্ল্যান ছিল, এখানে গোলাগুলি করার জন্য 7.6 বোরের রাইফেল ছিল, সেই রাইফেল চালানোর জন্য
বিদেশ থেকে জঙ্গিদের আনা হয়েছিল। এগুলো ওপেন, এখন যারা মিলিটারি এক্সপার্ট আছে তারা বলছে। সেই ঘটনার সঙ্গে আবার 8 থেকে 10,000 বা 20,000 অস্ত্র লুট হয়েছে, যেগুলো এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি। ওই সময়টিতে যদি সেই শেখ হাসিনার পতন না হতো, তাহলে যারা আন্দোলনকারী তারা সরাসরি গেরিলা যুদ্ধে যেত। গেরিলা যুদ্ধ তো রাতারাতি চাইলেই আপনি করতে পারেন না, এজন্য আপনার ট্রেনিং দরকার আছে। তো সেই ট্রেনিং নিয়ে লোকজনগুলো বসে নাই, সেই ট্রেনিং তারা জমা দেয় নাই, অস্ত্র জমা দেয়নি, ট্রেনিংও জমা দেয়নি। মাস থেকে তারা প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে। এই সময়ের মধ্যে তাদের কনফিডেন্স হয়ে গেছে যে শেখ হাসিনার মতো একটা 17 বছরের রেজিমকে আমরা তাড়াই দিতে পারি, ডক্টর ইউনূসের মতো লোককে আমরা উঠাতে পারি, বসাতে পারি, আমরা একটা সেক্রেটারিকে ট্রান্সফার করে দিতে পারি, একটা ডিসিকে ট্রান্সফার করে দিতে পারি, একজন প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলরকে ইচ্ছা মতো আমরা কান মলে দিতে পারি। এই যে মব করার যে তাদের সক্ষমতা হয়েছে, সেই সক্ষমতা নিয়ে তারা বলছে বিপ্লব অসম্পূর্ণ। তারা বলছে আর একটা বিপ্লব দরকার। তারা বলছে এই জিনিস না হওয়া পর্যন্ত আমরা ছাড়ব না। আর এই টোটাল কাজগুলো করার জন্য সামনের যে 3 মাস, এই 3 মাসটা প্রকৃতিগত হবে, যেহেতু এখান থেকে বিএনপির উত্থান। বিএনপি এই জুলাই আগস্ট বিপ্লবের ফসল। এই জুলাই আগস্ট বিপ্লব না হলে বিএনপি হতো না। ফলে আবার এই বিএনপি জুলাই আগস্ট বিপ্লবের এই সময়টাই আবার তাদের জন্য প্রবলেম হয়ে যাবে। এটা হলো প্রাকৃতিক। আর অন্যদিকে যেটা ম্যাথমেটিক্স যেটা আছে, পলিটিক্যাল ম্যাথমেটিক্স, সেটা হলো এই জুলাই আগস্ট বিপ্লবের জন্য যে লং স্ট্যান্ডিং। আমি যখন জেলে ছিলাম 2012 সনে, তখন থেকে আমি দেখে আসছি শেখ হাসিনাকে উচ্ছেদ করার মাস্টার প্ল্যান জেলখানাতে বসে হচ্ছে। আমি এসে পত্রিকায় লিখেছিলাম, কিন্তু আওয়ামী লীগ তখন কেউ এটা পড়েও নাই, বরং মনে করছে যে এই লোক আরও ছড়াচ্ছে, অপতথ্য ছড়াচ্ছে। ফলে আমার ওই লেখা এমপির কারাদহন অর্ধেক ছাপা হওয়ার পর বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ বলে ওটা বন্ধ করে দিয়েছিল। তো 2012 সন থেকে যারা শেখ হাসিনা সরকার রেজিমকে চেঞ্জ করার জন্য যে চক্রান্ত করছে, এটা সে পূর্ণতা পেয়েছে 2024 সনে। কাজেই সেই বৃহৎ শক্তিটিকে অর্গানাইজড, মানিড অ্যান্ড পাওয়ারফুল উইথ আর্মস অ্যান্ড অ্যামুনিশন, উইথ এ ফুল অফ ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি। তাদের যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি বিএনপির নেই, সেই কানেক্টিভিটি আওয়ামী লীগের নেই। এই কানেকশন নিয়ে চুপচাপ বসে আছে। আর আপনি এই অনুষ্ঠানের শুরুতে বললেন যে রাজনীতিতে কোনো শব্দ হচ্ছে না, চুপচাপ। তো আপনার ধরেন একটা মাটির বিছানায় শুয়ে আছেন, একটা বিছানায় শুয়ে আছে, নিচে 100 গর্ত আছে, প্রত্যেকটা গর্তের মধ্যে একটা গোকরা করে সাপ আছে। সেই গোকরা সাপের উপর আপনি তোষক বিছে আরামসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। হ্যাঁ, তো ওই যে একটা অবস্থা, সেই অবস্থাটা এখন যাচ্ছে। এই নীরবতা সেই নীরবতা নয়। পাপি আপা, আপনি কি সেই গোখরা সাপের মানে শব্দ শুনতে পাচ্ছেন? ও তো বেশি শুনতে পায়। এখানে ব্যাপারটা হয়েছে কি যে বিএনপি সরকার সারা জীবনই 91 সালের ক্ষমতায়ন বলেন, তারপর রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায়ন বলেন, সবসময় একটা মানে অনুকূল পরিবেশ না, একটা প্রতিকূল পরিবেশ এবং রাষ্ট্রের সবার জন্য দুর্দিন, এরকম একটা পরিস্থিতি থেকে বিএনপিকে উত্তরণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে হয়। স্বাভাবিক কারণে একটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যখন আপনি আসবেন, তখন সেই পরিস্থিতির যে প্রভাবিত পরিবেশটা, সেটা কিন্তু তখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু তার আঁচ, তার তাপ, তার জলোচ্ছ্বাস বলেন, তার ঘূর্ণিঝড় বলেন, তার টর্নেডো বলেন, সব কিছু সরকারের উপর দিয়েই কিন্তু যায়। মানে খুব স্মুথ কিংবা খুব সুন্দর করে চালানোর যে ব্যাপারটা থাকে, আসার পরিস্থিতিটাই যেহেতু ঘোলাটে হয়ে থাকে। মানে দেখেন 9 বছর আন্দোলন, তারপরে শেখ মুজিবের 15ই আগস্টের অভ্যুত্থানের পর আপনার খন্দকার মোস্তাকের সরকারের পতনের পর 7ই নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতা। আপনি হিসাব করে দেখেন, তখনও কিন্তু রাষ্ট্রের তলাবিহীন ঝুড়ি ছিল। তখন আন্তর্জাতিকভাবে মিডল ইস্টের সাথে সম্পর্ক করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান উৎপাদনশীল রাষ্ট্র তৈরি করলেন এবং খাদ্য যেখানে অভাব ছিল সেখানে বিদেশে রপ্তানি করলেন, তলাবিহীন ঝুড়ির তলা লাগালেন। আবার 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পর 9 বছর আন্দোলন করে তাকে কিন্তু আসতে হলো। তারপরে দেখেন আসার পরে জামাত আওয়ামী লীগ একত্রিত হয়ে তত্ত্বাবধায়কের দাবিতে আবার ধরো অস্থিতিশীল একটা পরিবেশের উদ্ভব করলো এবং যে অস্থিতিশীল পরিস্থিতির শিকার হচ্ছে শিশু নারী বাংলাদেশের জনগণ। তখন বেগম খালেদা জিয়া কিন্তু শিশু নারী বাংলাদেশের জনগণকে ওই পরিস্থিতির হাত থেকে উত্তরণের জন্য 6ষ্ঠ সংসদ নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক বিল পাশ করে উনি ক্ষমতা হস্তান্তর করে উনি পল্টনে যে মিটিং করে বাংলাদেশের ইতিহাসে 116 সিটের
বিরোধী দল, এত সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা কিন্তু উনি হলেন। তারপরে দেখেন 2001 সালে আবার 5 বছর আন্দোলন করলাম। 2001 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসলো। আসার পরে বিভিন্ন রকম এই জামাত ইসলামকে সাথে নেওয়ার কারণে তাদের এই গুপ্ত সুপ্ত যেগুলো বিএনপির ভিতর ছিল, বিভিন্ন রকম অকারেন্স, দুর্ঘটনার খেতাব, দুর্নাম, এগুলো নিয়ে 1-11 আসলো। যেই 1-11 আসলো তখন পোল্টি খেলো জামাত ইসলাম। পোল্ট্রিকে ওরা সৎ, আমরা অসৎ দিয়ে ধরেন ওরা ওদের মতো হাঁটা দিল। আবার দেখেন এই যে বর্তমানে এই 15 বছরের একটা নাভিশ্বাস অবস্থার হাত থেকে মুক্তি পেয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আসলেন, আমার দল ক্ষমতায় আসলো এবং জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, পার্টির চেয়ারম্যান হলেন। এখন উনিও কিন্তু একটা পেয়েছেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তলাবিহীন ঝুড়ির একটা অর্থনৈতিক অবস্থা। এখন এই তলাবিহীন ঝুড়ির তলা লাগানো, এখন মধ্যপ্রাচ্যে বলেন, মিশরি বলেন, তুরস্কই বলেন, এরা কিন্তু এখন অনেক পাকছে, অনেক চালাক হচ্ছে, ইমোশনও কমছে তাদের, এবং তাদের স্বার্থ গিভ অ্যান্ড টেক ছাড়াও কিন্তু যারা আগের মতো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যেভাবে তারা প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করছে, এখন আপনি দেখবেন পাশাপাশি আর একটা সংগঠন যারা ওদের জাকাত ফিতরা সাহায্য, কোরবানির মাংস থেকে শুরু করে জনমকাল থেকে নিয়ে আসতেছে খাচ্ছে, এবং তারা ওগুলো দিয়ে চলে ফেরে সাংগঠনিক কর্মকাণ্ড বায়তুল মাল নামে প্রচার করে তাদের পা থেকে মাথা পর্যন্ত ভরণ পোষণ ওই বায়তুল মাল থেকেই হয়। এখন স্বাভাবিক কারণে এই পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সংকট, এই সংকট উত্তরণ শেখ হাসিনা নিজেও যদি ক্ষমতা থাকতেন, উনি আসার পরে ওই যে ক্ষমতায় যে ছিল তখনও কিন্তু আমরা ওই নেপালের মতো হবে, এই হবে, সে হবে, এই দুর্ভিক্ষের কথা কিন্তু আমরা শুনছিলামই, শ্রীলঙ্কার মতো হবে। তো সেই পরিস্থিতি থেকে তো এখন আমরা কাটিনি। আর এত শত শত কোটি টাকা সমস্ত 15 বছরের সব তো নিয়ে চলে গেছে সুইজারল্যান্ডের ব্যাংকে, এবং বিভিন্ন রাষ্ট্রে বাড়ি ঘর তারা ইনভেস্টমেন্ট করছে। স্বাভাবিক কারণে বাংলাদেশের কোষাগার কিন্তু শূন্য। এখন এই সীমাবদ্ধতাটা জনগণকে বুঝতে হবে, আর সরকার যত ব্যয় কমায় চালাতে পারে সেটা চালানোর চেষ্টা করতে হবে। এছাড়া আমি আর কোনো পথ দেখি না। রনি ভাই, একটু আলোচনা, অনেকগুলো বিষয় আলোচনা আপনি বলছেন, আপনি অনেকগুলো লিস্ট দিলেন যে এই নিয়ে আলোচনা হচ্ছে। হঠাৎ করে দেখলাম যে সাকিব আল হাসানের একটা ইন্টারভিউ ছাপা হয়েছে একটা পত্রিকায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। মাশরাফি বিন মুর্তজার একটা ইন্টারভিউ ছাপা হয়েছে, তার বাড়িতে গিয়ে একটা সচিত্র প্রতিবেদন করা হয়েছে। সব কিছু মিলে এই সময় এই ধরনের ইন্টারভিউ আসা বা তারা আলোচনায় আসাটা, এটি কি কোনো কিছু সিগন্যাল দিচ্ছে কিনা, বা অনেকে কিন্তু এই এরকম কোনো সিগন্যাল শুনেন। আসলে মাশরাফি খুব ভালো খেলোয়াড়, মানুষও ভালো এবং ক্যাপ্টেন হিসেবে এলাকার জন্য প্রচুর করছে এবং সে এলাকায় প্রচার করছে। কিন্তু মূল ব্যাপারটা হলো যে 18 সনের যে নির্বাচন এবং 24 সনের যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার মতো একটা মানুষ যে আওয়ামী লীগের সঙ্গে এক হয়েছে, তার তো জামাতে অসংখ্য ভক্ত আছে, বিএনপিতে ভক্ত আছে। এই জিনিসটা আসলে সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। 2 নম্বর হলো যে সে আওয়ামী লীগে যোগদান করেছে, আওয়ামী লীগের পরিণাম অন্য সবার চাইতে তার তো কম হয়েছে, সে এখনও ঘুরে বেড়াচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে তার সাথে অনেক অনুল্লেখ্য যাকে বলে আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তারা তো মার ধর খেয়ে জেল ঠেল খেয়ে অস্থির হয়ে গেছে। ফলে এখানে রাজনীতিতে কোনো নায়ক নেই, রাজনীতি কোনো প্লেয়ার নেই। সে এখন তার সব ইতিহাস ভুলে যেতে হবে। এই যে পলিটিশিয়ান, তো অন্যান্য সব পলিটিশিয়ান দীপুমণির যে যা হবে তারও তাই হবে, এইগুলো এক। 2 নম্বর হলো যে মাশরাফির যেমন বদনাম নেই, দুর্নাম নেই, অ্যাজ এ ম্যান হিসেবে ভালো, একটা গুড রেপুটেশন আছে, ফ্যামিলিও ভালো। ওই সাকিব আল হাসানের ঘটনা হলো একেবারে উল্টো, তার সব দিক থেকে বিতর্কিত। মানে তার ফাইন্যান্সিয়াল ক্রেডিবিলিটি, তার ব্যক্তিগত বেয়াদবি, আচরণ, মানে ওর আসলে খেলা, ও যে একজন ভালো খেলোয়াড়, বিশ্বের অলরাউন্ডার, এ ছাড়া ওর অন্য কোনো যোগ্যতা নেই। আর বাকি সবই এই যে ব্যাডম্যান। এখন আওয়ামী লীগের উচিত হয়নি এদেরকে নেওয়া দলে, আর এদেরও আওয়ামী লীগের রাজনীতিতে আসাটা ঠিক হয়নি। এই গেল ফার্স্ট কথা। আর এখন আগামীর যে রাজনীতি, বিশ্বাস করে সেই রাজনীতি আসলে খেলোয়াড় মেলোয়াড় দেওয়া হয় না, অভিনেতা ঠবিনেতা হয় না, এখানে নেতা লাগে। হ্যাঁ, এগুলো হলে এনে সাজানো যায়। আপনার দেখেন একটা পার্লামেন্ট আছে, আপনি একজন নায়িকাকে আনলেন, একজন গায়িকাকে আনলেন, একটু নাচন কুর্দন করা দরকার, একটা অভিনেতাকে আনলেন, পার্লামেন্টকে দেখালো, এরকম। কিন্তু মাঠে যখন পুলিশের বাড়ি শুরু হবে, এই যে এখন একটা বিরূপ অবস্থা, আওয়ামী লীগের একটা বিরূপ অবস্থা। এখন আওয়ামী লীগের দেখেন কারা নাম নিচ্ছে, আওয়ামী লীগের বাংলাদেশে যারা আওয়ামী লীগের নাম নিচ্ছে, কথাবার্তা বলছে যারা আওয়ামী লীগের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, আর যারা আওয়ামী লীগের
হাজার হাজার কোটি টাকার মালিক 17 বছর যাদের ধারের কাছে যেতে পারতেন না, তারা সবাই এক একজন ইঁদুরের চাইতেও ছোট হয়ে গেছে। এদের কোনো অস্তিত্বই নেই। তারা যে কথা বলে চিউ 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 করে কথা বলে, বিভিন্ন লোকে জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন, ভালো কি না, কি নারী না পুরুষ এটা বোঝাই যাচ্ছে না। বুঝতে ঘটনাটা এই এখন বিএনপিরও দেখেন বিভিন্ন লোকে যে এখন সব অনেক বড় বড় কথা বলে না। আমি তো এই যে বিএনপি সবচেয়ে দুঃসময়তে আমি যোগদান করেছি 2018 সনে, তো যার জন্য বিএনপি দেখি অল্প কয়েকজন পাপিয়াদের মতো অল্প কয়েকজন মানুষ ছাড়া কারোর কণ্ঠে সুর ছিল না, কারো পায়ে জোর ছিল না। কে কত সুন্দর করে ব্যাক গিয়ারে পালাতে পারে। সামনের দিকে যদি তাদের বলা হয়তো সামনের দৌড় দাও, তখন তাদের হাঁটু ব্যথা হতো, কোমর ব্যথা হতো, হাত পা থর থর করে কাঁপতো, বুকের মধ্যে ধগর ধগর করতো। আর যদি বলতো পিছনের দৌড় দাও, ও মাই গড, এক একজন উসাইন বোল্টের মতো পুলিশ তাদের খুঁজেই পেত না, এমন জোরে দৌড় দিত। সেই মানুষগুলো দেখবেন এখন ওরে বাবা কোট প্যান্ট ছাড়া চলে না, জোরে জোরে কথা বলে, আঙ্গুল উঁচিয়ে কথা বলে। তারপরে শেষে এদের ভাবসাব দেখলে মনে হয় এরা মন্ত্রী হিসেবে এদের জন্ম হয়েছে। ও মায়ের পেট থেকে পড়েছে মন্ত্রী হয়ে। এতকাল কোনো কারণে তারা গুপ্ত ছিল কিন্তু মন্ত্রী ছিল, কিন্তু এখন এটা মানে একেবারে আজব সামনে চলে আসছে। তো এইভাবে আওয়ামী লীগের একই অবস্থা। আওয়ামী লীগের এখন যারা লোকজন আছে আপনি তাদেরকে দেখলে বুঝতেই পারবেন না যে এরা একটা সময় এমপি ছিল, মন্ত্রী ছিল। তো এখন এই জায়গাটাতে আসলে নেতা অভিনেতা হয় না। মাঠে এই মুহূর্তে যেটি দরকার ইন্টেলিজেন্স দরকার, প্রফেশনালিজম দরকার, ব্যাকগ্রাউন্ড দরকার। এখন বলেন তো মাশরাফির বাবার নাম কি আপনি বলতে পারবেন? কোনোদিন 14 গোষ্ঠীতে মন্ত্রী এমপি ছিল, ও ভালো রেজাল্ট করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে বা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ভালো কোনো রেজাল্ট আছে, কিছু আছে। রাজনীতিতে আমরা যেগুলো করি, কোনো মঞ্চে এভাবে সুন্দর করে কথা বলেছে, একটা ভালো প্লেয়ার, সরকার সমর্থনশীল, এলাকার উন্নয়ন করেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, ওই আঞ্চলিক ভাষায় কথা বলছে। এছাড়া আমাদের যে গতানুগতিক রাজনীতিতে আমরা যে ফাইট করে আসছি, সেই ফাইটিংয়ের জায়গাতে তারা কখনোই ছিল না। ফলে এই মানে অবস্থা যেটা আপনি আঘাত ইঙ্গিতে বোঝাতে চাচ্ছেন যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করে এদেরকে সামনে আনা, এটা শুয়ের পেছন দিয়ে একটা উট ঢুকানো যত সহজ তার চেয়ে কঠিন বিষয়। আচ্ছা পাপি আপা, একটু আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই রাজনীতি খেয়াল করছেন যে হঠাৎ করে অনেক কিছু হচ্ছে, এর জন্য বলছি আলোচনাটা যে এটাই রেজিম চেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে। ফরহাদ মাজার একটা বক্তব্য দিয়েছেন যে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, দেশ আমাদের হাতে নেই। উনি যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের একজন সমর্থক এবং ওই সময় তার একটা বড় প্রভাব ছিল, তো তিনি যখন এখন বলছেন যে রেজিম চেঞ্জ আসলে যুক্তরাষ্ট্র করেছে, এটির এসে মানে কি দাঁড়াচ্ছে? হঠাৎ এই ধরনের আলোচনা আসছে কেন? এখানে আমি ফরহাদ বাজারের প্রসঙ্গটা তোলার আগে একটু মাশরাফি আর জি। ইয়েকে নিয়ে বলতে চাই। মাশরাফি খেলোয়াড় নিতান্তই ভালো। আমি যেহেতু লয়ার, বিভিন্ন ক্লায়েন্ট এলাকা থেকে তো আসে বিভিন্ন এলাকায় গোটা বাংলাদেশে, তা আমি মাশরাফির সম্পর্কে কোনো খারাপ কথা দলমত নির্বিশেষে কারোর কাছেই কিন্তু আমি শুনিনি। তো স্বাভাবিক কারণে ওই এলাকার ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে করে দিয়েছে এবং খেলায় ক্রিকেট খেলায় ও যেমন জনপ্রিয় ছিল, রাজনীতির খেলাতেও কিন্তু ওই এলাকায় দলমত নির্বিশেষে ও কিন্তু জনপ্রিয় ছিল। কিন্তু ঘটনাটা ঘটে গেছে বাসাটা আক্রমণ করাতে। যে কে বা কাহারা বাসা আক্রমণ করছে যাই করুক, এইটা যেহেতু ও পোড় খাওয়া ছেলে না, রাজনীতির মাঠ পর্যায়ে থেকে উঠে আসা ছেলে না, স্বাভাবিক কারণে ও প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছে মানসিকভাবে। এই আঘাতেরই বহিঃপ্রকাশ সে বলেছে যে আমি মরে গেলে আমার লাশটা উনি পরে ওখানে নিও না। পত্রে পরে উনি বলেছেন যেটা বলেননি। আচ্ছা বলুক আর না বলুক, এটা একটা মানসিক আঘাত যে অনেক পেলে এরকম বহিঃপ্রকাশ ঘটে সেটা। আর সাকিব আল হাসান নিজের সংসারেই তো ডাবল স্ট্যান্ডার্ড। স্বাভাবিক কারণে নিজের বউ কি তাকে বিশ্বাস করে? আচ্ছা উনি আপনি বলছেন এক কথা, উনি একটা জায়গায় সাকিব আল হাসান বলেছেন যে 1 কোটি টাকা দিলে তার নামটা এই মামলা থেকে সরিয়ে দেওয়া হবে, 1000 কোটি টাকা দিলে কাম হবে না। এটা একটা প্রস্তাব ছিল। আমি বললামই তো, ও তো ডাবল স্ট্যান্ডার্ড সাকিব আল হাসান। সে তো ধরেন যে জাতীয় পার্টির এরশাদ সাহেব তার বিয়েতে গেছিলো আমার যতটুকু মনে পড়ে, তারপরে বউটার সাথেও তো ভালো সম্পর্ক করেনি, আর একটা মহিলার সাথে বিয়ে শাদী করেছে, নৈতিক অবক্ষয়ের সে জড়িত। আচ্ছা তারপরে আপনি আর একটা জিনিস দেখেন, সে এই যে কিছুদিন আগে বিএনপির অনেক প্রশ্ন করছিল, যখন দেখছে যে বিএনপির ইন্টারেস্ট তার প্রতি নাই, তখন সে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সে তার জায়গায় ফেরত গেছে। আর ফরহাদ মাজার সাহেবের কাছে আমি শ্রদ্ধা নিয়ে কথা বলতে চাই যে আমাদের অনেক লেখক, কলামিস্ট, পত্রিকার সম্পাদক ওনার শিষ্য আছে, যারা ওনাকে ছাত্রজীবন থেকে গুরু মানতেন এবং খুবই একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে মনে করতেন। কিন্তু আমি একটু অবাক হয়ে গেলাম তার এইবারকার ভূমিকায়। দেখেন তার স্ত্রী হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্বর্তীকালীন সরকারে, ফরিদা আপা। তো সে আসলে সে আর তার স্ত্রী কি একমত সহমত পোষণ করছে না?
না তার কি তার স্ত্রীকে ওখানে দিল কেন? আবার উনি বিএনপির কারা কারা হচ্ছে দলের সাথে অ্যাডজাস্টমেন্ট নাই, কুষ্টিয়াতে যে ওই অমককে ডাকতেছে লালপুর থেকে, তমককে ডাকতেছে, এগুলোও কিছু খবর টবর আমার কাছে আছে। এখন অতি বুদ্ধিজীবী, অতি দেশপ্রেমিক এই শো করতে যে আমার মনে হয় উনি একজন পথহারা পথিক এবং দিকহারা নাবিক হয়ে গেছে। কারণ তার আমি আসলে কোনো একটা ধারাবাহিকতা যে থাকে রাজনীতির এবং দৃষ্টিভঙ্গির, এই ধারাবাহিকতাতে আমার মনে হয় বিচ্যুতি ঘটেছে। এই বিচ্যুতি ঘটার কারণে ছন্দের পতন হয়েছে, এবং ছন্দের পতনের কারণে পূর্বে যা ওনার সম্পর্কে যে ধ্যান ধারণা নীতি নৈতিকতা মানুষের ছিল এবং ওনার অনেক শিষ্য ছিল, এবং তারা আমার মনে হয় শিষ্যরাও বিভ্রান্ত। ওনার আচরণ এবং ওনার স্ত্রীর কে ওইখানে পাঠানো এবং দুজন যে বিবৃতি দিচ্ছে, এইগুলা কি সহমত পোষণ করে দিচ্ছে না কন্ট্রাডিকশন হচ্ছে, এটা ওনাদের ভেবে দেখা দরকার। আর সম্মানের জায়গাটা খুব সেন্সিটিভ, একবার নষ্ট হলে আর ফেরত পাওয়া যায় না। আচ্ছা, 2 মিনিট আছে, একটু রনি ভাই আপনাকে জিজ্ঞেস করে, আপনি একটা বলছিলেন যে বিএনপি এবং জামাতের রাজনীতি নিয়ে কথা বলছিলাম। অনেকে মানে প্রকাশ্যে তাদের নানা ধরনের আমরা মতবিরোধ দেখছি, নেতাদের গরম গরম বক্তৃতা শুনি, কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা কিন্তু আছে, অনেকেই বলেন, একজন এমপি বলেছেন, মানে একজন স্বতন্ত্র এমপি বলেছেন যে তারা আসলে এক হয়ে খেলছে, কিন্তু আসলে উপরে দেখাচ্ছে যে তারা আলাদা, তাই কি এরকম? আমার কাছে সেটা সেই এমপির যে বক্তব্য, আমার কাছে অনেকটা লক্ষণে তাই মনে হয়। এর কারণ হলো যে জামাতের সভাপতি ডক্টর শফিকুর রহমান বেগম জিয়াকে দেখে আসলেন ইংল্যান্ডে। এসে তো বিএনপির কোনো নেতা কিন্তু গিয়ে বলতে পারবেন না তারেক রহমান সাহেবের বাসায় ঢুকতে পেরেছে। তাদের আমি দেখলাম যে ঢাকা থেকে যারা যেত বড় জোরে ওই বাইরের কোনো হোটেলে বা পাবে তারেক রহমান সাহেব এসে দেখা করতেন। সেখানে জামাতের আমির একেবারে সোজা তার বাসায়, তারেক রহমান সাহেবের বাসায় দেখে গেছেন। এটা সম্পর্কটা ওই পর্যায়ে না থাকলে হয় না। পরবর্তীতে এই যখন এইরকম জুলাই আগস্ট বিপ্লব হলো বা অন্য যা কিছু হলো, তো সবসময় যেটা বলা হয়েছে যে আমরা একটা জাতীয় সরকার করব। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু ক্ষমতা লাভ করার পরে সেখানে দৃশ্যত সেই জিনিসগুলো হয়নি। কিন্তু এত কিছুর পর আপনি দেখবেন যে পার্লামেন্টের যে পরিবেশ আর রাজপথের পরিবেশ এক না। তো এখন অনেক কিছু হচ্ছে যেগুলো যারা এই সমঝোতা করছেন বা যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছেন, বিরোধী দল চালাচ্ছেন, তারা হয়তো মনে করছেন যে পাবলিক অনেক কিছু বুঝতে পারে না, কিন্তু পাবলিক ইজ সো সেন্সিটিভ, সবাই কিন্তু এই পুরো জিনিসগুলো বুঝতে পারে। এখানে একটা জিনিস হলো, দেখেন বাংলাদেশে ডে বাই ডে সব কিছু অবদমিত হচ্ছে। ওয়ান্স আপন এ টাইম যাকে বলা হয় এই গৃহপালিত বিরোধী দলের ফাদার বলা হয় আসম আব্দুর রবকে, আর এই গৃহপালিত বিরোধী দলের স্রষ্টা যদি বলা হয় তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ। তো 88 পার্লামেন্টে যেটা শুরু হলো ওটা কিন্তু আর থেমে থাকেনি, ওটা আস্তে 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 এমন পর্যায়ে চলে আসছে। এখন এমন অবস্থা হয়ে গেছে কি, এটা যে গৃহপালিত বিরোধী দল, এটারও একটা নিউ ডাইমেনশন চলে আসছে। না এটা কি বলবো আমরা, এটা সামনে না সময় না আসা পর্যন্ত বোঝা যাবে না। আমরা শেষ করব, আপনাকে এক আচ্ছা একটু বলতেছি যে জামাত ইসলাম আসলে গৃহপালিত হওয়ার মতো সংগঠন না, ও অন্যকে গৃহপালিত বানাতে চায়। ক্ষমতার স্বাদ পেয়ে পেয়ে এদের জিহ্বা এবং স্বাদের প্রত্যাশাটা এত দীর্ঘ এবং এত লম্বা হয়ে গেছে, নিজেকে ওরা এখন নিয়ন্ত্রণ করতে পারছে না, ওরা বিরোধী দল হিসেবে নিজেদেরকে মানতে পারছে না। আর অন্তর্বর্তীকালীন সরকার তারা যে ক্ষমতায় তাদেরকে রেখেছিল এবং তাদের মতো করেই সমস্ত সেট আপ তারা করেছিল, এই 1.5 বছরের অভিজ্ঞতাটা কোনোভাবেই বলতে পারছে না, যার কারণে ব্যাটে বলে মেলে না, না মেলার পরে পার্লামেন্টে থাকবে না রাজপথে যাবে, আবার আলোচনা করবে না রাজপথে যাবে, তারা নিজের এখন দ্বিধা বিভক্তি হয়ে গেছে। তবে এটা একটা কালসাপ, এটাকে আস্থা এবং বিশ্বাসের ভিতরে আনা কোনো রাজনৈতিক সংগঠনের শুভ বিষয় হবে না, এবং কালসাপকে কালসাপ হিসেবেই চিহ্নিত করতে হবে, নিজের প্রয়োজনে নিজের স্বার্থে এমন ছবল মারবে যে ওর বিষ যার শরীরে ঢুকবে তার মৃত্যুর কোলে ঠেলে পড়বে, কিন্তু ও বিষমুক্ত হবে। অতএব বিষ সম্পর্কে নাগরিক দেশবাসী প্রত্যেককে সচেতন এবং সাবধান থাকা উচিত। দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় শেষ। দর্শক, আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে, আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।